নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মম। আজকে রয়েছে গল্পটির ৪৬তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। রাতের আধারে ধ্বংস চালাতে নেমে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র দল। চারদিক থেকে ঘিরে ফেলেছে পাহাড়ি উঁচু টিলা। পুরো গ্রামের চতুর্দিক বসিয়ে দিয়েছে পুলিশ ও পুলিশের বিশেষ দল সোয়াট টিমের ব্যারিকেড। রাত ২টো। কুয়াশার কারণে মুড়ে রয়েছে টিলার আশপাশটা। ফুল গিয়ার্সে প্রস্তুত সেনাবাহিনীর বিশেষ দলটি। মাথায় হেলমেট, পায়ে জঙ্গল বুট, হাতে মেশিন গান, পরনে সেফটি গিয়ার্সে সুসজ্জিত কমান্ডো সৈন্যরা রেড অ্যালার্ট জঙ্গি বাহিনী 411-এর একচ্ছত্র দল মাসুদের আস্তানে অভিযান চালাতে তৎপর। ঝাঁকে ঝাঁকে উপস্থিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যবৃন্দ এবং বাতাস ভারী করা সাইরেনের আওয়াজ। মাথার ওপর একটা দুটো হেলিকপ্টার ফরফর শব্দ করে উড়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে বেরোনোর সব সড়ক বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা। ১২ জন কমান্ডো সৈন্যের টিম লিডে দাঁড়িয়ে রয়েছে কমান্ডো ইউনিটের অন্যতম একজন সেনা মেজর জুনায়েদ সাইদ, যার হাতে মেশিন গান একবার উঠে গেলে খেলনা মেশিনের মতো অতর্কিত গুলিবর্ষণে ত্রাস সৃষ্টি করতে সক্ষম। আজও টিম কমান্ডার নিজস্ব দলবল নিয়ে মুখিয়ে রয়েছে জঙ্গিদের কর্মকাণ্ড লক্ষ্য করতে। আরও একবার মাইক যোগে উত্তপ্ত কণ্ঠস্বরে জানান দেয়া হলো, ভেতরে যতজন আছে নিজ নিজ জায়গা থেকে আত্মসমর্পণ করুন। পুরো সেনাবাহিনী এবং সোয়াট টিম টিলার চারপাশ থেকে ঘিরে ফেলেছে। অনৈতিক পন্থায় বের হবার চেষ্টা করলে ফলাফল সুবিধার হবে না। আমি আবারও জানাচ্ছি, আত্মসমর্পণ করা হোক। এখান থেকে বেরোনোর সব পথ বন্ধ। সেনাবাহিনীর মাইক যোগে আত্মসমর্পণ ধ্বনি ১ কিলোমিটার দূর থেকেও শুনতে পাচ্ছে সাংবাদিক দল। শীতের হু হু নিস্তব্ধ প্রকৃতি যেন কেটে কেটে প্রত্যেকটি শব্দ চারধারে ছড়িয়ে দিচ্ছে। সরকারি ও বেসরকারি সংবাদ মাধ্যমগুলো গাড়ির পর গাড়িতে ভিড় করেছে উক্ত ইউনিয়ন পরিষদের সীমান্তে। ক্যামেরায় ক্যামেরায় সরাসরি সম্প্রচার হচ্ছে অন্ধকার বিদীর্ণ রাত। টেলিভিশনের পর্দায় বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ ভেসে ওঠার পাশাপাশি ডান কোণে ফুটে উঠেছে লাইভ লেখা। আফসানা বুকের ওপর পাথর চাপা দিয়ে স্থির চোখে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছেন। চোখের চশমা খোলা খোলা। ঝাপসা পানিতে অস্বচ্ছ হয়ে আসছে চশমার কাচ। তিনি জানেন, ছেলের তাড়াহুড়োতে বেরিয়ে যাবার পেছনে চট্টগ্রামের এই জঙ্গি অভিযান দায়ী। স্বামী সোয়াদকে এখন কল করতে চাইছেন তিনি, কিন্তু দূর আফ্রিকার মালিতে কল দেওয়াটা মুখের কথা না। স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়। তিনি আকুল স্বরে প্রার্থনা করে যাচ্ছেন ছেলে যেন সুস্থ সমেত ফিরে আসে। আসন্ন বিপদ থেকে অগণিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। তিনি জানেন না ঢাকা থেকে দূর তার পুত্রবধূ এরকম কোনো খবর চোখের সামনে দেখছে কিনা। ওড়নায় চোখটা মুছে হাতের কাছে ফোনটা নিলেন আফসানা। ফিহার নাম্বারে অনেকগুলো কল দিলেন তিনি, কিন্তু বাঁচতে বাঁচতে প্রতিবার বন্ধ হয়ে যাচ্ছে। রাত ২টোর বেশি বাজে বলে কি কল ধরছে না? কি হলো? এমন তো হবার কথা না। ও তো ফোন সাইলেন্ট রেখে ঘুমোয় না। আফসানা মনে মনে উদ্বেলিত অবস্থা নিয়ে কল দিলেন নাজনীনকে। ভাগ্যিস সে সময় নাজনীন ও নিয়াজ টেলিভিশনের সামনে একই সময়ে খবরের চ্যানেলে দৃষ্টিবদ্ধ ছিলেন। নাজনীন কলটা ধরলে আফসারা উদ্বেগ জনানো কণ্ঠে বললেন, নাজু, জেগে আছিস দেখছি। খবর দেখছিলাম বউ। খবর এটা কি দেখাচ্ছে দেখেছো? এই জঙ্গি টঙ্গি দেশে কই থেকে এলো? নাজু, আমার বৌমা কই রে? আমার উপর রাগ করে আবার আমার ফোন ধরছে না নাকি? দেখতো বাবা। না না, ফিহা রাগ করবে কেন? মাথা ব্যথা নিয়ে একটু আগে রুমে গেছে। মাইগ্রেনের যন্ত্রণায় আজকে সারাটা দিন বিছানায় শুয়ে আছে। ফোন মনে হয় সাইলেন্ট করাবো। ওকে ডাকবো? এই না, থাম। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক। মাইগ্রেনের যন্ত্রণাটার জন্য আর ডাকাডাকিতে যাস না। ঘুমাক, পরে ফোন দেব। কিছু কুশল বিনিময় সেরে আফসানা ফোন রেখে দিলেন। এটুকু অবস্থাতে যদি মেয়েটার মাইগ্রেনের ব্যথা উঠিয়ে শরীর খারাপ করে ফেলে, তাহলে খবরের সম্প্রচার ঘটনাটা দেখে কি অবস্থা হবে? স্বাভাবিক থাকতে পারবে তো? কি অলক্ষণে কাণ্ড হচ্ছে এখন। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর দিচ্ছিল না জঙ্গি বাহিনীর কেউ। আত্মসমর্পণ করতেও এগিয়ে এলো না তারা। উন্মুখ প্রস্তুত সশস্ত্র বাহিনী সামনে ও পিছনে উভয় দিক দিয়ে তুমুল ফায়ারিং শুরু করবে বলে পরিকল্পনা করা হয়েছে। সেরকমই একটা প্ল্যান অফ অ্যাকশন রেডি করে মাঠে নেমেছে কমান্ডো দল। সময়ের কাঁটা টিকটিক করে হিসাব করে চললে হঠাৎ ঘন্টার কাঁটাটা টিনের ঘর বরাবর স্থির হলো। ঠিক তখনই উত্তপ্ত চিৎকারে চারধার কাঁপিয়ে ফায়ার বলে এগোতে শুরু করলো সম্মুখ সেনাবাহিনীর কমান্ডো দল। স্মোক গ্রেনেডে চারপাশ প্রচন্ড ধোঁয়াটে হয়ে গেলেও ক্রমাগত গুলিবর্ষণ চালাতে লাগলো তারা।
পাল্টা আক্রমণে হিংসাত্মক জঙ্গিরাও অতর্কিতে গুলি ছুটতে শুরু করেছে। ঠাস ঠাস করে ফেটে পড়ছে গ্রেনেডের আক্রমণাত্মক হামলার শব্দ। সাংবাদিকদের দল সেই কান পাতানো শোরগোল শুনতে পেয়ে চরম আতঙ্কে দুমাদুম পিছিয়ে যেতে শুরু করেছে। রুখে নেই সাইদের হাতে অনাবলত চলতে থাকা ভারী মেশিনগান এবং পুরো কমান্ডো ফোর্সের এক নাগারে গোলাবর্ষণ। দুর্ধর্ষ গোলাবর্ষণের বিভীষিকাময় আধারে চারধার যুদ্ধের ময়দানে পরিণত হলে শত্রু সীমানায় পা ফেলতে শুরু করলো সম্মুখ ও পশ্চাৎ উভয় দল। সাইদ দেখল মেশিন গান হাতে অবিরাম গুলিবর্ষণ ছুটতে ছুটতে ভীষণ এগিয়ে পড়েছে ক্যাপ্টেন জামিল। যে কোনো মুহূর্তে মৃত্যুর পরোয়ানা বাঁচতে পারে ছোকরার। সাইদ চিৎকার করে জামিলের উদ্দেশ্যে সতর্কবাণী ছুড়ে দিল, জামিল, গেট ব্যাক জামিল, আই সেড গেট ব্যাক। অজস্র গোলাবর্ষণ ও গ্রেনেডের প্রচণ্ড শব্দে শুনতে পেল না ক্যাপ্টেন জামিল। মৃত্যুকে যেন হাতের মুঠোয় নিয়ে জঙ্গিদের টুটি চেপে ধরার জন্য ক্ষেপে উঠেছে সে। শুনতে পায়নি পেছন থেকে কমান্ডারের তীব্র চিৎকার ও নির্দেশ। একে একে খতম করে চলেছে মেশিন গানের বুলেট খরচ করে। জঙ্গিদের আত্মচিৎকারে গমগম করে উঠেছে জায়গাটা। জামিল রেড জোনে ঢুকে আরও দুকদম এগিয়ে যেতেই হঠাৎ আত্মঘাতী গ্রেনেডের ভয়াল বিস্ফোরণে ছিটকে গেল সে। পেছনে অনাবরত চিৎকার করতে থাকা পুরো টিমের গেট ব্যাক জামিল কথাটি যেন থমকে গেল হঠাৎ। সির্ফ 2 সেকেন্ড থামল টিম। এরপর যেন খ্যাপাটে বাঘের মতো হিংস্র আগ্রাসী রূপে এগিয়ে যেতে শুরু করলো তারা। জামিলের আহত দেহ যেন রক্তের ভেতরে শত্রুকে ধ্বংস করতে স্ফুলিঙ্গ জাগিয়ে দিয়েছে। সাইদ সূক্ষ্ম ইশারায় দূরের একজনকে বোঝালো এখনই আহত ক্যাপ্টেন জামিলকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নিয়ে যেতে। চরম ভীতিকর পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কর্পোরাল আতিকের উদ্দেশ্যে গলা উঁচু করে নির্দেশ দিল সাইদ, অফিসার আতিক, কভার, ডান দিক থেকে মুভ করো, ফায়ারিং রাইট সাইড। কর্পোরাল আতিক মেজরের অর্ডার শিরোধার্য মেনে অগ্নিকণ্ঠে বলল, রজার স্যার, অ্যাকসেপ্টেড। দ্বিতীয় নির্দেশনাটা ক্যাপ্টেন জাকারিয়ার উদ্দেশ্যে ছুড়ে দিল টিম কমান্ডার মেজর সাইদ। জাকারিয়া, কভার অন দ্যাট সাইড, অ্যাম আই ক্লিয়ার টু ইউ? রক্ত ছলকে ওঠার তীব্র বলিষ্ঠ কণ্ঠে ক্যাপ্টেন জাকারিয়াও চিৎকার দিয়ে বলল, ইয়েস স্যার, ক্লিয়ার। ডান ও বাম দুটো দিকে কমান্ডো ফোর্স বিভক্ত হয়ে গেলে এইবার শুরু করলো আল্টিমেটাম অ্যাকশন। টিলার অবস্থিত সব জঙ্গি একে একে বুক ঝাঁঝরা করা বুলেট খেয়ে ছিটকে পড়তে লাগলো ভূমিতে। রক্তে ভেসে যেতে লাগলো শুকনো মাটির রং। কোথাও ছাড়াছাড়ি নেই এবার। শত্রুপক্ষের রেড জোনে প্রবেশ করে পুরোটা সম্মুখভাগ আয়ত্তে আনতে শুরু করলো তারা। সারি সারি সব ঘরে বুলেটের আলোক ঝলকানিতে ঝাঁঝরা হয়ে যেতে লাগলো বাঁশ দেয়াল। একটানা শ্বাসরুদ্ধকর, কানে তাক লাগা আকাশ বাতাস সব গোলা বারুদের গন্ধে ভস্ম করে ফাইনাল অফেন্সিভ শেষ পর্যন্ত থামল। হাড় কাঁপনে কনকনে শীতের ভেতর চুটিয়ে ঘাম দিচ্ছে পুরো কমান্ডো ফোর্স। হেলমেটের ভেতর মাথা ভিজে কপালের ডান পাশ দিয়ে ঘামের রেখাটা ঝরে ঝরে পড়ছে। কাঁধের নির্দিষ্ট জায়গায় মেশিনগান ঠেকানো সাইদ তখনও ট্রিগার পয়েন্টে তর্জনী ছুঁয়ে রেখেছে। সে সতর্ক। ঈগলের মতো তীক্ষ্ণ ধারালো চাহনি দুটো পাথরের মতো কঠিন। ঘরগুলো সব শূন্য দেখাচ্ছে। কর্পোরাল শিকদার সামনে এগোতে নিলে কমান্ডার সাইদ বাধা দিয়ে বলল, শিকদার, দাঁড়াও, এখনই না, ইওডি টিম আসুক। কমান্ডার সাইদের শক্ত নির্দেশে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে পড়ল শিকদার। আর চোখে দেখল কমান্ডার সাইদ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিমের এক্সপার্ট হাসনাতকে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিতে বোঝালো। সাইদের নিজস্ব পরিকল্পনা মতে টিলার বড় বড় 4টি ঘরের যে কোনো একটায় বেলি মেয়েটা থাকতে পারে। হয় মারা গিয়েছে, নয় আধমরা হয়ে পড়ে আছে। মেয়েটা তার অর্ডার ও প্ল্যান চূড়ান্ত মুহূর্তে শোনেনি। এভরিবডি মুভ। জলদগম্ভীর স্বরে গমগমে কমান্ডটা কর্ণকুহরে পৌঁছতে দেরি। ঝাঁকে ঝাঁকে সৈন্যরা ঢুকে পড়ল ভিতরে। সব ঘরে তল্লাশি চালিয়ে 2 নম্বর ঘরের মেঝেতে আবিষ্কার করলো মোস্ট ওয়ান্টেড ভয়ঙ্কর নরঘাতী মাসুদকে। বুলেটের ঘায়ে মৃত হয়নি। ধারালো অস্ত্রের কোপটা গলাটা 2 ভাগ করে দিয়েছে। 2 চোখ বিস্ফোরিত, যেন আকস্মিক কোপটা বুঝতে পারেনি। পাশেই আলুথালু বেশে শয্যাসঙ্গিনী বেলির নিথর রক্তাক্ত দেহ। মাসুদ যে চূড়ান্ত মুহূর্তে বিশ্বাসঘাতকতার জন্য বেলির পেটে দায়ের আত্মঘাতী কোপ বসিয়েছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে নিজের মৃত্যু নিশ্চিত জেনেও বেলি রুখে যায়নি। কোমরে থাকা ধারালো ছুরিটা গলা বরাবর চিরে দিয়ে অতঃপর অন্তিম দম ফেলেছে। সশস্ত্র বাহিনীকে সাহায্য করলেও
মেয়েটা শেষ পর্যন্ত সাইদের কথা মোতাবেক চলেনি। অভিযানের দিনক্ষণ শুরু হবার আগে এখান থেকে পালিয়ে 1.5 কিলোমিটার দূর নির্দিষ্ট একটা জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল। শোনেনি বেলি। একটা পরিকল্পিত সশস্ত্র অভিযান ঠাস করে স্থগিত করবার মতো ব্যাপারটা সহজ নয় বলেই সাইদের পক্ষে কিছু করার ছিল না। কিন্তু মেয়েটা বোধহয় মাসুদকে ঘরে আটকে রাখার জন্য কামসূত্র প্রয়োগ করে নিজেকেও এ রণযুদ্ধে বলি করে দিল। এখনো মেজর সাইদের কানে দ্বীপের বিয়ের দিন তুলে আনা বেলি মেয়েটার কণ্ঠস্বর প্রাণবন্ত হয়ে বাজে। আমি আপনারে সাহায্য করবো স্যার। আপনারা আমার মায়ের চিকিৎসার দিকটা দেখা রাখেন। বহুত টাকা লাগে। মার ক্যান্সার। আব্বাই ছোটকালে জন্ডিসে মরে গেছে। বাইতে একটা ছোট ভাই, 7 বছর বয়স। ইটের ওইখানে সারাদিন বাইরা খাইটটা মায়েরে দেখা রাখে। বালা মানুষ। ওরে পড়ালেখায় ব্যবস্থা কইরা দিয়েন। আমনে তো গো বহুত ক্ষমতা। আমি এই কামের লেগে রাজি আছি স্যার। আমারে কাম বুঝায় দেন। কাজটা খুব ঝুঁকিপূর্ণ। তুমি জানো এখানে পদে পদে মৃত্যুর ফাঁদ আছে। যদি এমন কোনো পরিস্থিতি আসে তখন ভুল পদক্ষেপ। কথাটা সেখানেই তড়িৎ বেগে থামিয়ে দিয়ে বেলি বলেছিল, স্যার, গরিবের ঘরে জন্ম নেওয়াই মরণ। মরণ কপালে প্রত্যেক দিন লেহা থাকে। হামগরে নেরি কুত্তার মতো মাইনছে খাডায়। মন চাইলে লাইট থায়। পয়সা দেয় কই, পাত্তা দেয় কেডা। মরণের ডাক এর চাইতে সোজা না স্যার। মিশন অ্যাকমপ্লিশড ঘোষণার পরে ব্যাক টিমের কমান্ডার মেজর ওসমান মাটিতে বেছানো মাদুরে চুপচাপ এসে বসলেন। মাদুরে হাঁটু গেড়ে বসে হাতের গ্লাভস খুলছে টিমের কমান্ডার মেজর জুনায়েদ সাইদ। মাথা থেকে হেলমেটটা দুহাতে খুলে ফেলতে মাথাটা ডানে বায়ে মাথা ঝাঁকালো সে। গম্ভীর প্রতিটম মুখে মেজর ওসমানকে উদ্দেশ্য করে বলল, ভালো কাজ করেছিস ওসমান, গুড জব। মেজর ওসমান স্যারের প্রশংসায় মুখ প্রফুল্ল করে বলল, অল ক্রেডিট গোজ টু ইউ স্যার। ব্ল্যাক স্ট্রমের মধ্যেও আপনি যেভাবে শর্ট টাইমের মধ্যে সব গুছিয়ে দিলেন, ইট ওয়াজ কোয়াইট রিস্কি। গা থেকে সব গিয়ার্স খুলে ফেলে তুলনামূলক রিল্যাক্সে এবার মাদুরে বসলো মেজর সাইদ। পায়ের ভারী বুট খুলতে খুলতে বলল, স্ট্র্যাটেজিক্যালি এ ঘটনায় কোনো হিরোইজম নেই ওসমান। তুইও জানিস আমরা সৈনিক মানুষ। আমাদের হাতে ধরিয়ে দেওয়া শর্ট টাইমের মধ্যে সব অ্যাসেম্বল করতে হয়। তুই ওন্ডেড? হঠাৎ চমকে ওঠার মতো দৃষ্টি বড় বড় করে পেশল দেহধারী অন্যতম সুদর্শন কমান্ডারের দিকে চাইল ওসমান। নিজের ক্ষতচিহ্ন নিয়ে চিন্তার পূর্বে তিনি আবারও তার অধীনস্থ সৈনিকদের জন্য চিন্তিত হয়ে পড়েছেন। ঠোঁটে সরল হাসি টেনে মাথা থেকে হেলমেট খুলতে খুলতে বলল ওসমান, নট সিরিয়াস স্যার। ওকে। আমি তো দেখতে পাচ্ছি তুই সস্তা মিথ্যা ছাড়ছিস। মেডিকেল চেক আপ নিয়ে নিস। ওকে স্যার। রেস্ট নে, আসছি। সাইদ আর্মি প্যাটার্নের সাধারণ একটা টি শার্ট পরা অবস্থায় মিলিটারি জিপে উঠে বসল। এদিকটায় মানুষের সরগরম বেশ অল্প। পরিস্থিতি বুঝে বের করে আনলো স্মার্টফোনটা। পাওয়ার বাটন অন করে দেখলো রাত 4:20। এ সময় একটা কল দেবে কিনা বুঝতে পারছিল না সাইদ। ঢাকা সংলগ্ন নারায়ণগঞ্জের বুকে তার স্ত্রী বোধহয় আরাম করে ঘুমোচ্ছে। ঘুমোটা ভাঙানো কি ঠিক হবে? আদৌ কি ফোনটা ঘুমের জন্য ধরতে পারবে? তার যে ভীষণ ইচ্ছে করছে রিনরিনে কণ্ঠটায় মন জুড়িয়ে নিতে, আদর আদর ঠোঁট দুটো ঘুম ঝরানো কথা শুনতে। ফোনটা ভেতরে ঢুকিয়ে নিল সাইদ। মেয়েটা ঘুমুক। ওরকম কণ্ঠ শুনলে বুকের ভেতরটা হু হু করে উঠবে। এক্ষুনি সব ছেড়ে ছুড়ে যেতে ইচ্ছা করবে। ক্লান্ত বিধ্বস্ত শরীরটা নিয়ে কোয়ার্টার রুমে বসলো সাইদ। রুমের আলো জ্বালিয়ে কাঁধে থাকা হেভার স্যাকটা ঠান্ডা ফ্লোরে নামিয়ে গোসলের জন্য চলে যায় সে। লম্বা সময় ধরে গরম পানিতে গোসল সেরে গলায় টাওয়েল ঝুলিয়ে বেরিয়ে এলো। বেশ ফুরফুরে লাগছে শরীরটা। গরম পানিতে শারীরিক ব্যথা যেন আশ্চর্য রকম কমে গেছে। ভীষণ ঘুম ঘুম পাচ্ছে চোখে। রুমের বাতিটা নিভিয়ে পরিচ্ছন্ন বিছানায় গা এলিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমালো। বাহিরে কালো আধার ফেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়িতে 5:30। হাতের ফোনটা কানে চেপে ঘুম ঘুম চোখ দুটো বুজে রেখে রিসিভের জন্য অপেক্ষা করল সাইদ। অন্যদিকে পানির তেষ্টায় ঘুম থেকে অকস্মাৎ জাগ্রত ফিহা মাথা ব্যথার যুদ্ধটা কাটিয়ে ঠকঠক করে গ্লাস ভর্তি পানি খাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল পড়ার টেবিলে আলো ঝলকানিতে অন অফ হচ্ছে কিছু। চট করে ঝড়ের গতিতে গ্লাসটা রেখে টেবিলের কাছে ছুটে গেল ফিহা। ত্রস্ত ব্যাকুল হাতে তড়িঘড়ি করে রিসিভ করতেই উদ্বেলিত সুরে বলল, হ্যালো।
মন ভিজে যাওয়া ঝিরঝিরে হাওয়ায় শরীর জুড়িয়ে এলো সাইদের। চোখ বুজে রাখা প্রসন্ন মুখের ওপর কম্বলটা মুড়ে নিয়ে বলল, কেমন যাচ্ছে আজকাল? কথা বলার ধরনটা শুনে মুচকি ঠোঁটে হেসে দেয় ফিহা, যেন দুঃসম্পর্কীয় কোনো ব্যক্তি আচানক খোঁজ নিচ্ছে। কি খারাপ। বিছানায় উঠে ফিহাও গায়ে কম্বল মুড়ি দিয়ে বলল, যেমন রেখে গেলেন তেমনি আছি। মিস করছেন? মুখ ফুটে বলতে হবে? আপনার কণ্ঠ নিস্তেজ শোনাচ্ছে, ব্যাপারটা জানাবেন। অত দূর থেকে অনুমান শক্তি ও প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে ফিহা পরাস্ত মুখে চুপ করে রইল। মাথা ব্যথার কথাটা এখন জানালে ফোনের ভেতরেই ঠান্ডা ভাষায় কঠিন অপমান শুনিয়ে দেবে। ওর যে ময়ূরের পালকের কলমটা দেখে ঘনঘোর দুশ্চিন্তায় অতন্দ্র রাত পার হচ্ছিল, এ কথা শোনানো যাবে না। তবে ইচ্ছে করছে ওরকম কথা লিখে যাওয়ার জন্য কোষে দুটো কঠিন কথা শোনাতে। হাত বাড়িয়ে পাশে রাখা ডায়েরিটা বুকের মধ্যে মহামূল্যবান রত্নের মতো রেখে দেয় সে। চোখ বন্ধ করে কল্পনায় লোকটাকে স্মরণ করতে করতে বলল, ডায়েরি পড়ছিলাম সারা দিন ভরে। আপনার লেখাগুলো ভীষণ সুন্দর। এক একটা শব্দ যেন হাতে গড়া প্রতিমার মতো যত্ন করে লিখেছেন। এখান থেকেও আপনাকে রোমে রোমে অনুভব করতে পারছি। আপনার ঠোঁটের ভাষার চাইতে শব্দগুচ্ছের ভাষা ভীষণ সরস, সম্ভ্রম। মুগ্ধ অভিভূত শ্রোতার মতো নীরব হয়ে থাকে সাইদ। কানে পৌঁছানো শব্দগুলো হৃদমঞ্জিল ছুঁয়ে মস্তিষ্কের কোষে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিতে, ওর কণ্ঠে কণ্ঠাস্থিতে ওষ্ঠ ঠেকিয়ে মনের ধন্যবাদটুকু শব্দহীন খামে পৌঁছে দিতে, কিন্তু হলো না। গভীর দীর্ঘ দম টেনে সাইদ লঘুস্বরে বলে উঠল, নাবিলা, আমার ইচ্ছে করছে আপনার ঠোঁটে একটা চুমু খেতে। আপনি ভীষণ দূরে আছেন, ডায়েরিটা আপনি রেখে দিন, আপনার কাছেই থাকুক। যেখানে আপনার থাকার কথা সেখানেই আপনার ডায়েরিটাকে রেখেছি মেজর, খুবই যত্নে। নিজের পেশাগত সম্বোধনটা ওর মুখে শুনতে পেয়ে হেসে দেয় সাইদ। খয়েরি দুটো ঠোঁটে সোনালি রোদ্দুরের মতো এক ঝলক হাসি রেখে বলল, আপনার মুখে মেজর শব্দটা অন্যরকম শোনাচ্ছে। সাউন্ডস লাইক সাম সফট ময়েস্ট বাটার। হাসি মিশ্রিত স্বরটা কিঞ্চিত ঠাউর করে ফিহা আরক্ত মুখে বলল, আপনি দুই ভাষাতেই সমান দক্ষ। ভালোভাবে জানেন কথার জালে কিভাবে মোহমুগ্ধ করতে হয়। আপনার ফোনটা আউট অফ রিচ ছিল কেন জানতে পারি? দুদিন ফোনটা কেন বন্ধ করেছিলেন? কোনো সমস্যা? এই দফায় সাইদ ওর দুশ্চিন্তামূলক প্রশ্নটা এড়িয়ে যেতে ব্যস্ত হলে হঠাৎ ফোনটা ঝটকা দিয়ে কেঁপে ওঠে। রিফ্লেক্স ইনস্টিংক্টে চট করে ফোনটা চোখের সামনে নামিয়ে দেখলো একটা নতুন নোটিফিকেশন জমা হয়েছে ফোনে। ধপ করে শোয়া থেকে উঠে পড়তেই ফিহার উদ্দেশ্যে যথাসম্ভব শান্ত স্বরে বলল, আপনাকে পরে বিরক্ত করছি, ঘুমান, কল আসছে। ফিহাকে কিছু বলতে না দিয়ে ফট করে কলটা কেটেই দ্রুত নোটিফিকেশন চেক করলো সাইদ। ছোট্ট মেসেজে মহামূল্যবান সংকেত। তৎক্ষণাৎ লাফিয়ে বিছানা থেকে নেমে ঝড়ের বেগে রেডি হতে লাগলো মেজর সাইদ। সরফরাজ দ্বীপের খোঁজ পাওয়া গেছে। বুকের ভেতর হু হু করার শূন্যতা নিয়ে ফিহা বসল। খোলা জানালা দিয়ে সকালের স্বর্ণাভ রোদ্দুরটা চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে। মিঠে তাপে মন উষ্ণ হলেও টেবিলের বুকে আস্তে করে ডায়েরিটা খুলে নিল। ডায়েরির হলুদাব পাতায় সোনালি আলোটা যেন আদর মাখিয়ে দিচ্ছে ছোট্ট ছোট্ট অক্ষরগুলোতে। ডান হাতের তর্জনীটা মগের হ্যান্ডেলে পেঁচিয়ে গরম ধোয়া ওঠা চায়ে নরম ঠোঁট দুটি ঠেকালো ফিহা। ছোট্ট এক চুমুকে পড়তে শুরু করলো ডায়েরির নির্দিষ্ট পৃষ্ঠা থেকে। কিছু প্রিয় মুখ বিদায় সূর্যের মতো শেষ বিকেলের আকাশকোণে হারিয়ে যায়। মায়া ও স্মৃতির মিতালি ছুটে নানা কাজের ফিরিস্তিতে শরীর জুড়ে তেতো অবসাদ ভর করলেও হারিয়ে যায় না সেই মুখের আদল, মুছে যায় না সেই বাচনভঙ্গি, তার মুগ্ধ ব্যবহার। এত এত প্রিয়জনের সংস্পর্শে থেকেও অবরুদ্ধ এক দীর্ঘ নিঃশ্বাস কোত্থেকে যেন ছুটে আসে। শেষ বিকেলের তেরছা রোদের মতোই বুকের ভেতর থেকে বেরিয়ে আসে এক টুকরো তেরছা চিনচিনে ব্যথা। এই ব্যথার নাম কিছু হারানো, কিছু ঠকানো, কিছু পাওয়া, কিছু চাওয়া, কিছু আকাঙ্ক্ষা বিশেষের নাম। মা, বাবা, আত্মীয় স্বজন সবাইকে দূরে ঠেলে একা বসে থাকার নাম ব্যথা। খোলা আকাশ আজ আমায় অহর্নিশ দেখছে। চাঁদের জ্যোৎস্না আমাকে শান্ত করতে তৎপর। বৈশাখের কালবৈশাখী
আমায় প্রশান্ত করতে ছুটে এসেছে। তবু এই একাকিত্বের সংজ্ঞা মোমের আলোতে লিখে রাখা সম্ভব না। আমি কি আমার জীবনে খুব বড় ভুল করেছিলাম? কেন এক হাতে মা, অপর হাতে বাবার হাতটুকু পেলাম না? আমার বন্ধুদের দেখতাম, ওরা ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য উন্মাদ হয়ে থাকতো। ফিরেও আসতো নানা রকম আনন্দমুখর গল্প নিয়ে। ফাহাদ গ্রাম থেকে ফিরে এলে আন্টির হাতের বানানো খেজুর গুড় দিয়ে মুড়ির মোয়া নিয়ে আসতো। আন্টিও ছিল একদম মাটির মানুষ। আমাদের জন্য পারতেন না, পুরো এক টিন মোয়া তখনই বানিয়ে দেন। আদিবের মা গার্লস কলেজের একজন লেকচারার ছিলেন। আন্টি ওনার ছোট মেয়েটাকে কোলে করে আদিবকে দেখতে আসতেন হোস্টেলে। লাবিব ছিল ইমোশনাল ফুল। সবাই ওকে ডাকতাম হাফ পাগলা লাউ। হাই স্কুলে যখন বয়ঃসন্ধিকাল পার করছি, তখন দেখি বেটা প্যারেডের মাঝে চোখ ভিজিয়ে কাঁদছে। সাব্বির মায়ের ভূমিকা পালন করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, লাবিব, মামা তোমার কি হয়েছে, কান্দো কেন? লাবিব মুখ তুলে আমাদের দিকে তাকালো। মুখের অবস্থা 12টা বেজে, খুবই বিপজ্জনক পরিস্থিতি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, সমস্যা কি? এভাবে প্যারেডের মাঝে একা একা বসে কাঁদছিস কেন? লাবিব আমার প্রশ্ন শুনে মোজারেলা চিজের মতো সামান্য একটু গলল বোধ হয়। ওইটুকু গলনাঙ্কের ভেতর গলতে গলতে মুখ ভার করে জানালো, মামারা, আল্লাহ মনে আমারে শাস্তি দিতেছে। ওই দিন যে চুরি করে গেট দিয়ে পলাইছিলাম, ওইটারই শাস্তি মনে দিতেছে। আমার কেমন জানি অসুখ হয়েছে দোস্ত, কিছু ভাল লাগতেছে না। আমি আর সাব্বির মুখ তুলে নিজেদের দিকে প্রশ্নবোধক চিহ্নে তাকালাম। শাস্তি পাচ্ছে ভালো কথা, কিন্তু কি ধরনের শাস্তি সেটা? সাব্বির আমার কাঁধে হাত রেখে আমাকে যোগ্য প্রশ্নটা করার জন্য ইঙ্গিত দিল। আমি জিজ্ঞেস করলাম, কি অসুখ? লাবিব মুখটাকে কিশোরী বালিকার মতো প্রায় ঠোঁট ফুলিয়ে বলল, আমি মনে বাঁচবো না সাইদ, আমারে মাফ কর, মাফ কর মামা। বলতে বলতেই হাউ মাউ করে কেঁদে দিল লাবিব। সাব্বির আমার কাঁধটা ভয়ের স্রোতে অজান্তেই খামচে ধরেছে। কি ধরনের কথাবার্তা এগুলো? ও মারা যাবে কেন? আমি ধমকে উঠতে গিয়েও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, অসুখটা কি? লাবিব হাতের উল্টো পিঠে চোখ খসে বলল, ভাল্লুকের মতো পশম হইতেছে মামা, ছোট ছোট চুল গজাইতেছে। আল্লাহ আমাদের শাস্তি দিতেছে মনে হয়, আমি মনে হয় আর বাঁচবো না। সাব্বির প্রথম দফায় কিছু বুঝতে না পেরে ভ্রু দুটো কুঁচকে বলল, কি কস, ভাইঙ্গা কহালা? আমি প্রথম ইঙ্গিতেই ঘটনা বুঝতে পেরে চরম কষ্টে হাসি আটকাচ্ছি। রুমে ফিরে ফাহাদ আর আদিবের কাছে লাবিবের সেই বিখ্যাত মন খারাপ ঘটনা উল্লেখ করতেই রাত 9:30টার দিকে তুমুল কান ফাটানো হাসির শব্দ। এই হচ্ছে আমাদের ক্যাডেট জীবনের ইতিহাস। আমাদের ব্যাচটা ছিল সবচাইতে দুষ্টু আর অভদ্র ট্যাগ পাওয়া বিশেষ একটা দল। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা আমাদের কানে আসতো। প্রতিদিনই আমাদের রাত শেষে হতো মজার মজার দুষ্টুমি। আজ এতটুকুই। বেঁচে থাকলে আবারও লিখতে বসবো। জুনায়েদ সাইদ, রাত 2টো। ডায়েরির পাতায় শুধু প্রথম 5টি লাইন ফিহা পড়তে পেরেছিল, আর পারেনি। নিচু থেকে মায়ের, ফিহা এদিকে আয় তো, ডাক শুনে হন্তদন্তে ছুট লাগিয়েছে বেচারি। বাতাসে খসমস খাওয়া পাতাগুলো উড়ু উড়ু করে থাকলে দুষ্টু রোদের আর দুষ্টু হাসিতে জাদ্রের লোকটার লেখনীটুকু পড়ছে। পেট ফাটা হাসিতে হাসছে রোদ্দুর। তারুণ্য জীবনের ঘটনাগুলো এভাবে যে অগোচরে ডায়েরিবদ্ধ করে রাখা, সেটা বোধহয় বেচারা লাবিব ও বাকি 3 বন্ধু জানেই না। মফস্বলের কাছাকাছি ভগ্নপ্রায় নির্জন একতলা দালান। বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ ভূতের রাজ্য। জানালার সব কপাট ভাঙা, ভাঙা ধুলো মাখা কাচের ওপর ধূসর আস্তরে পুরো মাকড়সার জাল বিধানো। ঝুম দুপুরে দূর দূরান্তের বাসিন্দারা ভাত ঘুমে যার যার দুয়ার আটকে ঘুমোচ্ছে। আকাশে ফুটে উঠেছে স্বর্ণালী সূর্যের তাপ, প্রখর নয়। 7 ফুট উঁচু পাঁচিল ঘিরে ঘেরা এক সময়কার গুদামজাত জায়গাটা পরিত্যক্ত বলে ঘোষণা দিলেও বিগত 28 ঘন্টা ধরে কড়া সেন্সরের মনিটরিংয়ে রয়েছে। সাদা পোশাকে ঈগল চক্ষু নিক্ষেপ করে প্রতিটি ফাঁক ফোকরে নজর বুলাচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্সের বিশেষ কিছু প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা লোক। অদ্ভুত ধরনের নীরবতা ছেকে রয়েছে ব্রিটিশ আমলের মতো দেখতে সুউচ্চ গুদাম ঘরে। শুকনো গলায় ঢোক গিলে কানে গুজে রাখা অতি ক্ষুদ্র আধুনিক জিনিসে প্রায় ফিসফিস করে বলল, একটু আগে ট্রাক ঢুকলো, বের হয়নি। অন্য পাশ থেকে আরেকজন বলল, 7 জন চলাফেরা করছে।
হাতে হাতে AK-47, ওভার অ্যান্ড আউট। একটু তফাতে থাকা ভীষণ নোংরা ও দুর্গন্ধময় জায়গা থেকে পুরোপুরি স্বাভাবিক চিত্তে অন্যজন বলল, আইইডি আছে ভিতরে, ডেটোনেট করলে ভয়াবহ পরিস্থিতি হবে, বাঁচানো যাবে না। একে একে প্রত্যেকের কাছ থেকে পাওয়া তথ্যগুলো জায়গা মতো রিপোর্ট পাঠাচ্ছে বাংলাদেশ ইন্টেলিজেন্স টিম। সেই মোতাবেক আরেকটি অপারেশন অ্যাটেন্ড করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ আর্মির বিশেষ ফোর্স। চওড়ার টেবিলের এক প্রান্তে কর্নেল আনোয়ার এবং তার ঠিক ডান পাশে বসেছে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিস। লেফটেন্যান্ট কর্নেল আশিস মুখ ভরা জলদগম্ভীর কাঠিন্য বজায় রেখে বললেন, সাইদ, তুমি বুঝতে পারছো তুমি এখন কি করতে চলেছ? আর ইউ সিরিয়াস নাও? টেবিলের শেষ প্রান্তে আর্মি ইউনিফর্মে বসা মেজর সাইদ নির্ভার চিত্তে পূর্ণ বিশ্বাসে বলে উঠল, ইয়েস স্যার, আই এম ভেরি শিওর। প্রায় ধমকে ওঠার অভিপ্রায় নিয়ে মুখ খুলতে যাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আশিস। ঠিক তখনই গুরুগম্ভীর সেনা কর্মকর্তা কর্নেল আনোয়ার ভীষণ শান্তস্বরে বলে উঠলেন, সরফরাজ দ্বীপ যে তোমার ভাই হয় এটুকু তথ্য আমাদের কাছে এসেছে। সাইদ, আমি জানি তুমি ফ্যামিলি ইস্যুস টেনে অপারেশনস করার মতো সোলজার নও। ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু কারেক্ট লেফটেন্যান্ট কর্নেল আশিস। আশিস, আপনি কি চাইছেন আমাদের সাইবার সিকিউরিটিতে হেল্প করা দেশের অন্যতম সাইবার সিগন্যাল স্পেশালিস্টকে ওদের হাতে ছেড়ে দিতে? কর্নেল আনোয়ারের আচানক কাউন্টারে লেফটেন্যান্ট কর্নেল আশিস থতমত অবস্থায় উপনীত হলে দ্রুত কমব্যাট ইনস্টিংক্টে সামাল দিয়ে বললেন, আই অ্যাপোলোজাইজ স্যার, বাট সাইড যেটা করতে চাইছে সেটার জন্য হুটহাট ডিসিশন দেয়া যায় না। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এখনো এয়ারফোর্স থেকে সহায়তা চাওয়া বাকি। রক্তের টালমাটাল স্পন্দন ও অস্থির অবস্থা আরো বৃদ্ধি পেয়ে বুক ধরফর করছে সাইদের। সে চাইছে না সিনিয়রের কাছ থেকে উল্টো পায়ে প্রস্তাবটা ফিরে আসুক। এই গুরুত্বপূর্ণ মিশনটা শুধু ভাই বলে নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টরে শত্রুপক্ষের হামলা থেকে বাঁচার জন্য হলেও বিশেষ জরুরি। অপারেশনটা অতি দ্রুত এক্সিকিউট না করতে পারলে ওরা দ্বীপের মাধ্যমে বায়োলজিক্যাল টার্মের ক্ষেপণাস্ত্র হামলাটাও করতে পারে। দ্বীপের মগজে যেটুকু সাইবার সংক্রান্ত চতুর প্রখর ক্ষিপ্র চৌকস ব্যাপার রয়েছে সেটুকু ব্যবহার করে অনায়াসে ফাঁকফোকর স্থানে সেকেন্ডের ভেতর ধ্বংস চালানো সম্ভব। দূরদর্শী প্রখর চিন্তা ও তীক্ষ্ণ অভিজ্ঞতা সম্পন্ন কর্নেল আনোয়ার সরাসরি সাইদের দিকে দৃষ্টি ছুড়ে নিষ্কপট স্বরে বললেন, মেজর সাইদ, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস হ্যাপেন সো আর্জেন্ট? তোমার সাফিসিয়েন্ট পয়েন্টগুলো জানাও। আই ওয়ান্ট টু হিয়ার ওয়ান বাই ওয়ান। মনে মনে গুছিয়ে আনা সব পয়েন্ট আত্মপ্রত্যয় সুরে বলে উঠল মেজর সাইদ, আমি হেডকোয়ার্টার্স থেকে লিভ কার্ড ওকে করে ঢাকার ভেতরে কিছু লাইট অ্যাসাইনমেন্ট অ্যান্ড ক্যাজুয়াল লিভ কাটাচ্ছিলাম স্যার। আমার কাছে কিছু এমন তথ্য আসে যেখানে 411 থেকে এসপিওনাজ লাইনে কেউ একজন তথ্য পাচার করে যাচ্ছে। বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তারা নাগাল পাওয়া যাচ্ছিল না। ইফ আই এম নট রং, লোকটা আর কেউ নয়, সাইবার স্পেশালিস্ট সরফরাজ দ্বীপের ঘনিষ্ঠ একজন বন্ধু। সে নিজের নামধাম পরিচয় এতটাই সূক্ষ্মভাবে লুকিয়েছে যে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজ চালানোটা প্রচন্ড বেশি ডিফিকাল্ট অ্যান্ড লেন্দি একটা প্রসেস ছিল। ওয়েট, ইউ মিন ইট ওয়াজ আ ফুল প্রুফ টেররিস্ট প্ল্যান? ইয়েস স্যার। টেররিস্ট রিক্রুটিং এর জন্য সেই ব্যক্তি আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরফরাজ দ্বীপ যদি তাদের কাজে সাহায্য করতে রাজি হয় তবে আগামী দিনগুলোতে আমাদের জন্য খুব একটা ভালো আসতে চলছে না। আই এম কনসার্ন ফর দ্য নেক্সট অ্যাটাক। কর্নেল আনোয়ার সব শোনার পর নিজ থেকে কিছু ভাবনার জন্য চুপ করে রইলেন। সাইদ আবারও নিজ উদ্যোগে কথা বলা শুরু করলো। দে আর মেকিং সাম ব্রুটাল অ্যাটাক স্যার। মাইকেল জন গুদাম ঘরটার কাছাকাছি লোকেশন ট্রেস করা হয়েছে। আমরা যদি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করি হতে পারে আমাদের জন্য সেটা সুফল বয়ে আনবে না। আমরা এখনো জানি না 411 নতুনভাবে আত্মপ্রকাশ করার পর কি ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে। আমাদের এজেন্ট সুলতানা পারভিন এবং নার্গিস শেখের তথ্য মতে করাচির একটা পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় ওরা আত্মগোপন করেছিল। যদিও করাচি সেই পার্টি জানে না ওদের মেইন মোটিভ। ইফ উই স্টে লাইক স্লিপিং অ্যান্ড ডোন্ট কেয়ার দ্য কন্ডিশন দেন ইট উইল বি টু মাচ হরিবল সিচুয়েশন। উই ক্যান্ট লিভ দ্যাম রিল্যাক্সড। সাইদের কথাগুলো শোনার পরে তেমনি গম্ভীর মুখ করে বসে রইলেন কর্নেল আনোয়ার। এই গম্ভীর নীরবতার অর্থ মেজর সাইদ বোঝে। কর্নেল এখন গভীরভাবে তলিয়ে তলিয়ে ব্যাপারটা নিয়ে শত ছিদ্র করে ভাবছেন। ফলাফল পজিটিভ আসার সম্ভাবনা উকি দিচ্ছে। রুম জোরে পিন পতন নীরবতা।
সাইদ প্রস্তরখচিত কঠোরতা নিয়ে চুপ করে বসে থাকলে দক্ষ অভিজ্ঞ কর্নেল অবশেষে নীরবতার হাড়ি ভেঙে বললেন, ওকে, আই উইল গিভ সাম আপডেট টু আর্মি হেডকোয়ার্টার্স। সাপোর্ট পেতে চলেছ, অ্যান্ড ওয়েল ডান। উন্মুখ প্রত্যাশিত অর্ডারটা পেয়ে বুক হালকা হলো সাইদের। চোখে মুখে দৃঢ় প্রতিজ্ঞ অবয়ব ফুটিয়ে প্রসন্ন সুরে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দিস অর্ডার। মায়ের ডাকে সাড়া দিতে যাওয়া ফিহা রান্নাঘরে পৌঁছলে দুটো নীল নোট ধরিয়ে দিল মা। কাছের একটি মুদি দোকান থেকে চা পাতা ও চিনি আনার জন্য বুঝিয়ে দিলেন তিনি। একটু পরেই বাসায় মায়ের বয়সী এক বান্ধবী আসতে চলেছে। চুলায় রান্না বসিয়ে তিনি চট করে দোকানের পথে ছুটতে পারছিলেন না। ফিমাও এখন কলেজে। নির্দেশ মতো ফিহা টাকাগুলো নিয়ে ভদ্র শালীন পোশাকে বাইরে বের হলো মুদি দোকানের দিকে। কিন্তু আফসোস, দোকানদার কেন জানি দোকান বন্ধ রেখেছে। ফিহা 10 মিনিট দূরে আরেকটি দোকানে গিয়ে দ্রব্যগুলো কিনতে থাকলে হঠাৎ কাছ থেকে পুরুষ একটা কণ্ঠ বলে উঠল, কেমন আছো ফিহা? হাতের পলিথিনে মুখ উকি দেওয়া ফিহা চরম আশ্চর্য হয়ে ঢোক গিলল। কণ্ঠটা চেনা চেনা লাগছে। দুহাতে পলিথিনের দু প্রান্ত ধরা অবস্থায় ফিহা মুখ পিছু ফেরাতেই আতঙ্কিত চোখে তাকালো। আপাদমস্তক ব্যক্তিটির দিকে দীঘল বিস্মিত চাহনি বলিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আমার পিছু নিচ্ছেন? দোকানদার এই কথা শুনে টাকা গোনা বাদ দিয়ে আগন্তুক লোকটার দিকে তাকালো। তিনি পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ফিহার দিকে বললেন, কোনো সমস্যা মা তোমার? ব্যাটারি তুমি চিনো? ফিহা দোকানদারের কথায় বিস্মিত চোখ দুটো স্বাভাবিক করে মাথা ঘুরিয়ে বললেন, না কাকু, ঠিক আছি, লোকটাকে চিনি আমি, বাসায় পড়াতেন। কাকু, ভাঙতি টাকাটা আমার আপু এসে নিয়ে গেলে কোনো সমস্যা আছে? না না, তোমার আপুরে তাহলে একটু পাঠাই দিও, আমি ওর কাছে দিয়ে দিব। আচ্ছা কাকু, ধন্যবাদ। ফিহা পলিথিন ভর্তি জিনিসগুলো ডান হাতে ধরে ব্যস্ত মুখে হাঁটা দিতেই তড়িৎ বেগে বলে উঠল ইয়াসিন, ফিহা শোনো। মাঝ রাস্তায় এমন একটি উটকো পরিস্থিতিতে পড়ে ফিহা যথেষ্ট বিব্রত ও কুণ্ঠিত বোধ করছে। মুখ কঠিন করে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, যা কথা বলার সেটা বাবার সাথে বলবেন। এই সেম কথাটা আমি আগেও একবার বলেছি। আপনি কিন্তু টিচারের লিমিট ছাড়িয়ে চিটারের মতো আচরণ করা শুরু করেছেন। কেন হোম টিউটরের নাম খারাপ করছেন স্যার? আপনার যত সমস্যা ওগুলো আমার বাবার সাথে আলোচনা করা যায় না? মা এখন বাসায় আছে, মার সঙ্গে গিয়ে কথা বলুন। অসহ্য। মুখ ঝামটা দিয়ে কথাগুলো শুনিয়ে দিতেই আবারও ব্যস্ত পায়ে হাঁটা দিয়েছে ফিহা। কিন্তু ও লক্ষ্য করেনি ইয়াসিন যে আজ অন্য উদ্দেশ্য নিয়ে ওর পিছু পিছু অনুসরণ করে চলেছে। 10 মিনিটের রাস্তা হলেও দৌড়ে ছুটে যাওয়াটা সম্ভব নয়। ফিহা আর চোখে টের পেল এখনো পিছু পিছু ইয়াসিন আসছে এবং ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ব্যাপারটা সুবিধার নয়। চট করে পা থামিয়ে এবার অগ্নিমূর্তি ধারণ করে চোখ টনটন করে পিছু ফিরে বলল, আপনি কি চান? কিছু কথা বলতে চাই। আমি আজই ঢাকা ছেড়ে চলে যাব। তো বিদায় হন, আমার পিছু পিছু আসছেন কেন? তুমি শেষ পর্যন্ত ওই ভয়ানক লোকটাকে বিয়ে করলে ফিহা? ফিহা এমন কথা শুনে ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, কি বলতে চাইছেন আপনি? মাথা খারাপ? আপনি এর আগেও আমার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে অবান্তর প্রশ্ন করেছেন, কিছু বলিনি, কিন্তু খবরদার এর বাইরে আর 1 ইঞ্চিও না। তর্জনী উঁচিয়ে সাবধানী ভঙ্গিতে হুঁশিয়ারি বার্তা দিল ফিহা। রাগে মেজাজটা চিরবিরিয়ে উঠেছে। যখন থেকে ফিহা নারায়ণগঞ্জ ছেড়ে ধানমন্ডির ওখানটায় থাকতে শুরু করলো তখন থেকেই যেন উতলা উন্মাদের মতো আচরণ শুরু করেছে এই লোক। সমস্যা কি? কেন নিজেকে বারবার অপমানিত করতে চলে আসে? ইয়াসিনের চোখ দুটিতে তাকালে সেখানে রক্তাভ চক্ষু দুটি দেখতে পেল ফিহা, যেন নেশা জাতীয় কোনো বাজে দ্রব্য সেবন করে এসেছে। আমি তোমার সঙ্গে 2 মিনিট শুধু সাধারণ একটা টপিকে কথা বলবো। যে জিনিসটা তোমাকে শুরু থেকে জানাতে চাচ্ছিলাম সেটা নিয়ে বলতে এসেছি। তুমি কতটা জেদি এবং শান্ত সেটা আমি খুব ভালো করে জানি ফিহা, কিন্তু কথাগুলো না শুনে তুমি আমাকে খারাপদের দলে চিন্তা করো না। চোখে অ্যালার্জি হয়েছে তাই লাল, এটা ভেবো না নেশা টেশা করেছি। ফিয়া কথাগুলো শুনে কি সেকেন্ড ভাবলো। আশেপাশে তাকিয়ে উৎসুক পথিকের জুলজুল চাহনি লক্ষ্য করে বুক ভরা গভীর দম ছাড়তে ছাড়তে বলল, ঠিক আছে, সামনে একটা বসার জায়গা আছে, চাইলে সেখানে বসে 2 মিনিটের মধ্যে আপনার গপ্প শেষ করতে পারেন, না হলে আমি চললাম, বাসায় যথেষ্ট কাজ পড়ে আছে। ঠিক আছে, চলো। কিছু দূর এগোতেই সেখানে দেখতে পেল বসার স্থান। জায়গা অন্তত রাস্তা থেকে আড়াল।
ইয়াসিনকে তর্জনীর ইশারায় বসতে ইঙ্গিত করে নিজে 5 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। মুখে কাঠিন্য অবস্থা দেখে এক মুহূর্তের জন্য ইয়াসিনের মনে হলো এই সেই পুরনো ফিহা নয়। হাবভাব সম্পূর্ণ বদলে গিয়ে পুরোপুরি ওই নীরব ঘাতক লোকটার মতো তাকিয়ে আছে। ফিহা অধৈর্য হয়ে বলল, মুখ খুলবেন স্যার, আমার কিন্তু আপনার মতো অত সময় নেই। যা বলার ফটাফট বলে প্লিজ আমার থেকে দূর হয়ে যান। ইয়াসিন আরো একবার নিশ্চিত হলো এই মেয়ে ওর বড় বোনের মতো রয়েছে মুখ বন্ধ রাখার মতো নয়। তেজ বাড়লে গলা কাটা কোপে জবান বন্ধ করে দিতে পারে। সিগারেট খাওয়া ঠোঁট দুটো গোল করে বিশ্রী শ্বাস ছেড়ে ইয়াসিন বলতে শুরু করলো, আমি তোমার সেই ভাইকে। চটান করে মুখ থেকে কথা কেড়ে নিল ফিহা। বর্তমান পরিচয়টা ব্যবহার করুন। হ্যাঁ সেটাই, তোমার বরকে আমি আরো আগে থেকে চিনতাম, তিনি আমাকে চিনতেন না। দ্বীপের কাছেই তার ব্যাপারে শুনতে শুনতে এক প্রকার আগ্রহী হয়ে যাচ্ছিলাম। তুমি কি জানো সে কি রকম কাজের সাথে যুক্ত? প্রশ্নটা শুনে মনের ভেতর নেড়েচেড়ে ফিহা কিছুক্ষণ চুপ করে রইল। এতটা কাছাকাছি হয়েও যখন ফিহা নিজেই জানতো না সে একজন মিলিটারির লোক, সেও তো বহিরাগত হিসেবে ইয়াসিনের আরো জানবার কথা না। ফিহা বুদ্ধি করে কথাটা চেপে নিয়ে বলল, হ্যাঁ জানি, উনি কর্পোরেট অফিসের একজন ডেপুটি ম্যানেজার। রহস্যবোধক হাসি হাসল ইয়াসিন। পকেট থেকে 4 ভাঁজ করা একটা কাগজ বের করে ফিহার ডান দিকে হাত বাড়িয়ে বলল, এখানে একটা ছবি আছে, দেখো তো চিনতে পারো কিনা। তেতো একটা ভঙ্গি ফুটিয়ে ফিহা কাগজ ভাঁজটা খুলল। স্থির চোখ করে দেখল সেই টেবিলে বসা যুগলবন্দির ছবিটাই ওর কাছে ধরা দিচ্ছে। এই ছবিতে শুধু একটাই তফাৎ, কালো শার্ট পরা লোকটা ভ্রু দুটো এমনভাবে কুকড়ে রেখেছে যেন ভেতরে ভেতরে জ্বালাময়ী ক্ষোভে ফুঁসছে, বাইরে থেকে কিছু করতে পারছে না। ফিয়া ছবিটা দেখে ফিক করে হেসে দিতে চাইলেও পারল না। নিচের ঠোঁটটাকে দাঁত কামড়ে এমন এক মুখভঙ্গি ফুটিয়ে রেখেছে যে ওর অবস্থা দেখলে কেউ ভাববে রাগে টকবক করে ফুটছে। 2 মিনিট ছবিটা সুন্দরভাবে দেখে ভদ্রভাবে সেটা ফিরিয়ে দিয়ে বলল, ছবিতে থাকা লোকটা খুব সুন্দর, ভ্রু দুটো কুঁচকে থাকায় আরো বেশি ড্যাশিং লাগছে। সমস্যা হচ্ছে আপনার এই ছবিটা কষ্ট করে বহন করতে হলো, তার উপর A4 সাইজের একটা পাতায় রঙিন প্রিন্ট করে এনেছেন। জানি না কোথা থেকে এই ছবি পেয়েছেন, কিন্তু সত্যি কথা জানেন, এসব ছবি তখন কাজে লাগে যখন স্বামীর অতীতের নানা কূট ইতিহাস নিয়ে একজন স্ত্রী দিনরাত সন্দেহে ভোগে। আপনি যে ভয়ানক লোকটার কথা বলছেন, ওই লোক যদি একটি দুটি প্রণয় ঘটিত সম্পর্ক রেখেও থাকে তবে সেটা তার অতীত, আমি তার বর্তমান এবং ইনশাল্লাহ ভবিষ্যৎ হয়ে থাকছি। তাই এমন একটা 2 নাম্বারি জিনিসে আমার মন ভিজল না। ছবিটা রাখুন। শান্ত মুখে ছবিটা ফেরত দিয়ে ফিহা মাথার ঘোমটাটা আরো একটু ঠিক করে বলল, জীবন কখনো সিনেমার মতো না, আবার সিনেমাকেও কখনো কখনো ছাড়িয়ে যায়। আপনি ভেবেছিলেন ছবিটা দেখে আমি আপনার সব কথা শুনবো, বাড়ি ফিরে ওই চরম ব্যস্ত লোকটাকে এক বস্তা ভারী কথা শোনাবো, যথাসম্ভব বাবার বাড়ি আজীবন থেকে যাওয়ার হুমকি দেব, আর চূড়ান্তভাবে খারাপ হলে চাইবো সরাসরি ডিভোর্স। এরকম কিছুই তো চাইছিলেন আপনি, তাই না? আপনি আমায় পছন্দ করতেন না কি করতেন এই প্রসঙ্গ নিয়ে আমি কোনো আলাপ করতে চাই না, কিন্তু ভাগ্য যদি আপনার সঙ্গে যুক্ত রাখতো সেটা আমি নিজেও কখনো ঠেকাতে পারতাম না। আপনার অতিরিক্ত আধিক্যতা আমার কখনো ভালো লাগতো না। আমার আপু হয়তো এসবে অভ্যস্ত, কিন্তু আমি এসব নিতে পারি না। আপনি আমার আত্মীয় বা পূর্ব পরিচিত এমন কোনো ব্যক্তিও নন। তবু আমি আপনার ছোক ছোক স্বভাবটা আমার জন্য বিরক্তিকর কারণ ছিল। বাবা কেন আপনাকে হোম টিউটর হিসেবে আমাদের 2 বোনের জন্য রাখলো সেটা বাবাই জানে। কিন্তু স্যার, প্লিজ আজ অনুরোধ করছি, নিজের অবশিষ্ট মান সম্মান নিয়ে এখান থেকে চলে যান। কিছুদিন পর আমার বোর্ড এক্সাম, সেটার জন্য যথেষ্ট তৈরি আছি। মনে হয় না আপনার টিউশন আমার জন্য দরকার আছে। আজ যেহেতু চলেই যাচ্ছেন, শেষ কথা এতটুকু বলবো, জীবনে সৎ মানসিকতা রেখে উন্নতি করুন। এতদিন যা করেছেন বা মনে মনে চিন্তা করেছেন সেটা বাদ দিয়ে নতুন কিছু ভাবুন। মূল্যবান সময় আর মহামূল্যবান জীবন কোনোটাই অপচয় করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হু হু বাতাসে ফিহার উঠতে থাকা লম্বা ওড়নাটা রোদের স্বর্ণাভ ঝলকানিতে তেজস্বী কোনো অগ্নিবৎ নারীর মতো মনে হচ্ছিল, যেন আত্মবিশ্বাসী কোনো নারী সত্তা আপন সম্ভ্রম ও হৃদরাজ্যের একমাত্র রাজধীরাজকে পূর্ণ অধিকারে বিশ্বাস করে নিয়েছে। তার কাছে এসব ঠুনকো অজুহাত কোনো ক্ষেত্রেই ভূমিকা পালন করবে না। ইয়াসিন জানে সে বেশি দিন আইনের আওতার বাইরে থাকতে পারবে না। দেশে স্লিপার এজেন্টরা জেগে উঠেছে তার মতো ছদ্মধারী ইনফরমাল লোককে হাতের মুঠোয় পুরে নিতে।
অচিন কোনো এক রাজ্য থেকে ছুটে এসেছে কুডাক, নিশিপ্রহরে ভয় জাগিয়ে তোলা কোন এক অশুভ লক্ষণ। ঐন্দ্রজালিক প্রকৃতি যেন আগ্রাসী চেহারায় কিছু সংকেত দিতে চাইছে, কিন্তু বারবার সেটা নজর হটিয়ে ঠুকরে দিচ্ছে ফিহা। সন্ধ্যার দিকে টেলিভিশনের পর্দায় জঙ্গি অভিযানটা নিয়ে পুরো খবরটা দেখেছে ও। তারপর থেকে বাঁ দিকের পাঁজরটায় অস্থির অবস্থা কুলক্ষণযুক্ত ভয় বাসা বেঁধেছে। কিছু কি হবে? আকাশ কালো করা বজ্রগম্ভীর মেঘের মতো খুবই খারাপ কিছু হতে পারে। কেন হচ্ছে এরকম উদ্ভট সঙ্গীন ভয়? ভোরের দিকে কথা বলার পর আর কোনো কল আসেনি। ফিহা জানে অতিমাত্রায় ব্যস্ত না হলে কলটা না করে থাকতে পারত না ওই লোক। সকালের দিকে শাশুড়ি আফসানার সঙ্গে কথা বলার সময় তখনও আঁচ করতে পারছিল শাশুড়ি বোধহয় গোটা রাত ঘুমোয়নি, কণ্ঠ ভার ভার আর ক্লান্ত। এটাকে কি তবে বলে মিলিটারি সিনড্রোম? ফিহা চোখ বন্ধ করে দুহাত টেবিলের ওপর শক্তভাবে রেখে কায় মনোচিত্তে অনুকূল পরিস্থিতির প্রার্থনা করে যাচ্ছে। ওর মেয়েলি ইন্দ্রিয় শক্তি আঁচ করতে পারছে এই লোক ভয়ানক সব মৃত্যু ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে চিতা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। অত্যন্ত নির্ভীক শক্ত মন বলেই বোধহয় কথা বাচন চাহনি সবকিছুই শুরু থেকে ধার ধার। চেয়ারটা টেনে আবারও বসে পড়ল ডায়েরির পড়তে। কিন্তু কেন জানি ডায়েরিটা পড়তেও অদ্ভুত বিচিত্র আতঙ্ক গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। প্রথম ভাগটা ইচ্ছে করে বাদ দিয়ে মাঝখান থেকে ডায়েরিটা পড়া শুরু করলো। সামনে এক পলক চোখ তুলে খোলা থাই গ্লাসের জানালা দিয়ে কালো চাদরে আব্রু অশ্রিম আকাশটা দেখে নিল। জীবনের অষ্টাবিংশ পার করে ফেলা আমি আজ নিশিপ্রহরে লিখতে বসেছি। চোখের সামনে জ্বলন্ত মোম, হলুদ আলোয় ঝকঝক করছে চারপাশ। কলম চালিয়ে লেখার মতো মানসিক দৃঢ়তাটুকু আর নেই। ভীষণ ক্লান্ত। পায়ের তলায় ফোসকা পড়ে সারাদিনের রক্তাক্ত ব্যথা জমে আছে। পিঠে 20 পাউন্ডের হ্যাভাকস্যাক বহন করার জন্য চামড়া খসে খারাপ অবস্থা। রুমে ফিরে আসার পর 2 ঘন্টা গোসল করেও শারীরিক ব্যথা থেকে নিষ্কৃতি পাইনি। এত কষ্ট হয়, ঠিক এতটা। 25 সপ্তাহের অমানসিক কসরতে আমার প্রতিটা অঙ্গ ব্যথায় কাতরাচ্ছে। পাশের বেডে শুয়ে আছে আমার কোর্সমেট তন্ময়। বালিশে মুখ গুজে অনেকক্ষণ হলো হাউমাউ করে কেঁদে চলেছে। আমি ওর মতো কাঁদতে পারলাম না। খুব ছোটবেলায় একদিন হাউমাউ করে কেঁদেছিলাম। বয়স 5 থেকে 8-এর ভেতর ছিল। প্রচণ্ড জেদ দেখাতে গিয়ে সেদিন মৃত্যুর মুখে মাকে ফেলে দিয়েছিলাম। সে রক্তের বন্যা, মায়ের চিৎকার, বাবার কান স্তব্ধ করা থাপ্পড় সবকিছু আজও মনে আছে। শুধু মনে নেই আমি কিভাবে মায়ের কাছ থেকে দূরে সরে গেছি। আমি জানতাম না আমার হাতেই হত্যা হয়ে গেছে আমারই কোনো ভাই বা বোন। বাবা সেদিন ইচ্ছে মতো বেল্ট দিয়ে পিটিয়েছিলেন। চামড়ার বেল্টে রক্ত না লাগা পর্যন্ত থামেননি। যদি ছোট কাকা দয়াপরবশ না হয়ে বাবাকে তখন না থামাতো, হয়তো পৃথিবীর বুক থেকে একটা অধম সন্তান আজ এতদূর আসার সুযোগ পেত না। বাবার রাগটা জেনেটিক। দাদা যৌবন বয়সে ঠিক এমনই রাগী, কঠোর ছিলেন। হয়তো আমার ভেতরেও সেরকম কিছু একটা ফিল করতে পারি, কিন্তু আমি চাই না রাগী বৈশিষ্ট্যের জন্য অন্যের ক্ষতি হোক। রাগ পড়ে গেলে তীব্র অনুশোচনায় ঘুম আসে না, খারাপ লাগে। তখন মনে হয় হাঁটু ভেঙে যে ক্ষমা চেয়ে আসি। খুবই অব্যক্ত খারাপ পরিস্থিতি, সহ্য করার মতো না। এতদূর পড়ার পর ফিহা কল্পনা করতে পারল সেদিন যে ছাদের বুকে তীব্র ক্ষোভে কথাগুলো শুনিয়েছিল, সেদিন রাতেও বোধহয় অদ্ভুত মানব ঘুমোতে পারেনি। তার ওই কৃষ্ণাব চোখ দুটো নির্ঘুম অশান্ত হয়ে সারা রাত গভীর অনুশোচনায় ভুগেছিল। আজ একটা আড়ালে থাকা সত্য স্পষ্টরূপে জানতে পারল ফিহা কেন বড় খালামণি ভারী কাজ করতে পারেন না এবং কেন তিনি আর সন্তান সম্ভবা হবার সুযোগ পাননি। আবারও আর্দ্র চোখ দুটি ডায়েরির পাতায় ফেলল ও। চাওয়া মাত্রই কোনো কিছু পেয়ে গেলে পৃথিবীটা স্বর্গ হয়ে যায়। তাই তো কিছু ইচ্ছে পূরণ হয় না এখানে। অপূর্ণতার অনুভূতি খামে ভরা কোনো গোপন চিঠির মতো আড়াল থাকুক। এমনই এক অপূর্ণতার কথা আজ লিখতে বসেছি। লেখা ভীষণ খারাপ হচ্ছে। আমার তর্জনী আঙুল কাটা। ওয়ান টাইম ব্যান্ডেজটা একটু আগে বাতাসে শুকানোর জন্য খুলে রাখলাম। কমান্ডো কোর্সের জন্য সিলেক্টেড যখন হলাম, তার কিছুদিন আগে খবর এলো নানা আমার সঙ্গে বিশেষভাবে দেখা করতে চেয়েছেন। আমি তখন অধিনায়কের কাছ থেকে ছুটি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না।
অধিনায়ক এবং উপ অধিনায়ক কিছু সঙ্গত কারণে আমার উপর কিছুটা ক্ষিপ্ত ছিলেন। হয়তো আমার কোনো আচরণ তাদের মন মতো হয়নি বলেই ওইরকম স্ট্রিক্ট ব্যবহার। আমার আসার কোনো নামগন্ধ না পেয়ে নানা অধৈর্য হয়ে চিঠি লিখলেন। আমি আমার রুমের স্টাডি টেবিলে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সেই চিঠিটা পড়লাম। নানা চেয়েছিলেন আমি যখন আর্মিতে ঢুকে যাব তখন তার ছোট নাতনির হাতটা যেন নিজের জন্য বুঝে নেই, কিন্তু আমি ওরকম চাওয়া পাওয়ার মধ্য দিয়ে গেলাম না। ছোট খালামণির মেয়েটাকে কি না ওরকম নজরে একটা দেখব, যদিও মেয়েটার সঙ্গে আমার কখনো মাখামাখি সম্পর্ক ছিল না। আমাকে এক প্রকার ভয় পেত, আমিও দূরে দূরে থাকতাম। তাই একবার দুবার ভুলবশত মুখোমুখি হলে ভাইয়া ডাকতো, আমাকে তুমি করে বলতো। তাও স্পষ্ট মনে আছে, বয়সটা তখন ওরও কম। আমারও এদিক দিয়ে ওরকম কোনো চিন্তা কাজ করেনি। কিন্তু নানা যখন মায়ের কাছে এ বিষয়ে আলাপটা রাখতে গেলেন, সেদিনই আমি চূড়ান্ত হুঙ্কারে গর্জে উঠি। কেন আত্মীয়তার ভেতর বাড়তি সম্পর্ক স্থাপন করতে হবে? কি দরকার, কি প্রয়োজন, কিসের ভেতর কি? মায়ের মুখ দেখে বুঝেছিলাম নানার কথাতে নিমরাজি। তবে বাকি অভিমত আমার ক্রুর চেহারার দিকে তাকিয়ে বলার সাহস পাইনি মা। এই অসহ্যকর দুর্বোধ্য বীভৎস এক ঘটনার জন্য আর মুখোমুখি হইনি নানার। শত মিনতির পরেও অযাচিত সেই অনুরোধের অনুনাদ আমার মস্তিষ্কের দুয়ারে কড়া নেড়ে ফিরে গেছে। আজ দুই হাতে কবরে সেই মানুষটাকে শুইয়ে এলাম। আমাকে একা করে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমি তো চাইনি উনি এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাক। চিঠির পাতায় নানা বড় বড় অক্ষরে লিখেছিলেন, তিনি আমার জন্য যাকে নির্বাচন করেছেন তাকে আগলে রাখতে জানলে অসীম আকাশের মতো বুক উজাড় করা ভালোবাসা পাবো। কিন্তু আমি নানাকে বলতেই পারিনি তাকে একবার দেখতে যাওয়ার ইচ্ছে আমি পোষণ করেছিলাম। ভাগ্য সবসময় আমার সঙ্গে কূটনীতি করে এলো। আমি যাকেই সবচেয়ে বেশি আমার আপন ভাবতে চেয়েছি তাকেই বহুদূর পাঠিয়ে দিল। সেদিন যদি দুর্গম পাহাড়ি এলাকায় অপারেশনাল টাস্কে না যেতাম তাহলে বোধহয় একবার শেষ দেখার ভাগ্যটুকু হতো। মেজ খালামণির কাছে শুনেছি তিনি মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময়ও আমাকে একবার দেখতে চেয়েছিলেন। এই দুঃখ, এই যাতনা, এই হাহাকার মিশ্রিত ব্যথা আমি প্রকাশ করতে অথর্ব। আমি সবকিছুতেই খাপছাড়া, সবকিছু। চোখ ভিজে কখন যে আকাশ কালো মেঘের মতো অশ্রুবর্ষণ শুরু হয়েছে হুঁশ পায়নি ফিহা। দুহাতের ভেতর মুখ গুজে ভেজা মুখ আড়াল করে রাখলো। সেদিন যে ওর ইচ্ছে করেছিল ওই লোকটাকে সকলের সামনে চরম অপমান করতে, যেখানে সবাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে মধ্যরাতের মধ্যে সরব উপস্থিতি ঘটিয়েছিল, সেখানে কিনা ফালতু কোনো কাজের জন্য আটকা পড়েছিল সে। কিন্তু আজ এটুকু পরে বুঝতে পারলো পাহাড়ি দুর্গম এলাকাগুলো কত অসহিষ্ণু পর্যায় হয়ে থাকে। পদে পদে বিপজ্জনক মোড়, শূন্য নেটওয়ার্ক, অসহ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয়। ক্লান্ত শরীরে যে এতটুকু বিশ্রাম জুটেনি একটুখানি তন্দ্রাভাব, তা প্রতিটি অক্ষরে অক্ষরে লুকায়িত ছিল যেন। প্রিয়জনকে শেষ মুহূর্তে একবার দেখতে চাওয়ার তীব্র আকুল বাসনাটুকু তার হয়েছিল, সে পারেনি। মুখ ফুটে বলেওনি কতটা দুর্বিষহ পরিস্থিতি বুকের ভেতর চেপে বসে আছে। চোখ দুটো ভালো করে মুছে ফিহা বাবার ওষুধ খাওয়ার ব্যাপারটুকু দেখে আসতে গেল। বাবা ডায়াবেটিসের ট্যাবলেট নিতে প্রায় ভুলে যান। হেঁটে হেঁটে যখন বাবার রুমের দিকে যাচ্ছিল তখনই দেখল খোলা দরজা দিয়ে ফিমের বিষণ্ণ মুখ। চোখের নিচে কয়লার মতো কালি পড়ে গেছে, মুখের জেল্লা রুক্ষ। দেখে মনে হচ্ছে কঙ্কালসার দেহ হতে আর বেশি দিন বাকি নেই। একটু আশ্চর্য লাগলো ফিমার অমন দৈহিক অবস্থা দেখে। কি ঘটনা এলো? পাংশুটে চেহারার লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। ডান হাতের মুঠোয় কি যেন নিয়ে সেদিকে স্থির চাহনি ছুড়ে আছে। কেমন যেন শীতল স্পর্শের মতো মৃদু মৃদু কাঁপছে ফিমা। ঠোঁট দুটো ফাঁকা করলে কিরকম যেন উন্মাদের মতো জিভ বের করে চাটার জন্য হাতটা উঁচু করছিল। ফিহা চট করে নিজেকে দরজার কাছে আড়াল করলে চরম বাকরুদ্ধ হয়ে দেখতে পেল ফিমা হাতের মুঠোয় সাদা পাউডার খাচ্ছে। খাওয়ার ভঙ্গিটা অত্যন্ত শ্লীলহীন। এভাবে খাচ্ছে কেন এসব? কুরুচিপূর্ণ অবস্থা দেখে কিছু বলতে যাবে তখনই নিজেকে সামলে নিয়ে দেয়ালের পাশে চেপে দাঁড়ালো। 1 মিনিট, দরজাটা খোলা রেখে এভাবে এসব কি খাচ্ছে? চিনির গুঁড়ো? চিনির গুঁড়ো কি এতটা সুস্বাদু আর মজাদার হয়?
অলক্ষণে একটা শ্বাস ফিহার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভৎস শিহরণ বইয়ে দিল। বাবাকে ওষুধের কথা বলতে এসে নিজেও বেমালুম ভুলে অন্য চক্করে আক্রান্ত হয়ে গেছে। বাবার রুমের দিকে অন্যমনস্ক পায়ে হাঁটা দিলে আচমকা থেমে গেল ফিহা। ওই চিনির মতো জিনিসটা সির্ফ চিনি নাকি চিনির মতো অন্য কিছু? এটা কি কোনোভাবে ড্রাগ জাতীয় পদার্থ? গলায় কাটা আটকানোর মতো অসহ্য ঢোক অনুভূত হলে আপাদমস্তক স্থির হয়ে যায় ওর। ঢিপ ঢিপ করে কেঁপে উঠেছে খাঁচাবন্দি পাঁজরটা। দৌড়ে গিয়ে ফিমার রুমে ঢুকে পড়লে দরজা আটকে দিল ফিহা। দরজার বুকে পিঠ লাগিয়ে তটস্থ সুরে বলে উঠল, ওগুলো তুমি কি খাচ্ছ? একদম গোপন করবে না। আমি যা জানতে চাইছি আমাকে পরিষ্কার করে বলো। কোনো কিছু গোপন করলে পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। মুখ থেকে তৃপ্তির উচ্ছ্বাসটুকু গায়েব হয়ে একরাশ আতঙ্ক ভর করল ফিমার। ফিমা কল্পনাও করতে পারেনি এভাবে হাতে নাতে ধরা খাবে। দুম করে ডান হাতটা মুঠো পাকিয়ে পিঠের পেছনে আড়াল করে বলল, কি যাতা বলছিস এসব? কি খাচ্ছি আমি? কি খাচ্ছি? তুই শুধু শুধু তামাশা করতে আসবি না। আর রুমে এভাবে বদমাশের মতো ঢুকে গেলি কেন? ফিহার মেজাজও এখন তুঙ্গে। চোখের সামনে ঠাস ঠাস অকপট মিথ্যা বলতে দেখে মুখ কঠিন করে শাসালো। আমার সামনে এই ধরনের কথাবার্তা বলতে এসো না। আমি যা দেখেছি সেটা একদম ঠুকরাতে যাবে না তুমি। তোমার হাতে ওটা কি নিয়ে খাচ্ছ? যা মন চায় তাই খাচ্ছি, তাতে তোর কি সমস্যা? কথা বলার মিথ্যে কপট চেহারাটা দেখে ওরই এখন ঠাস করে একটা কষাতে মন চাচ্ছে। কত বড় নিষ্ঠুর আর খারাপ হলে ঠাস করে একটা সত্য কথাকে মুখের ওপর মিথ্যা প্রমাণ করে। ফিহা চটানো মেজাজ ক্ষুব্ধ করে একদম সাইদের মতো টাস টাস দুবার তুড়ি বাজিয়ে তর্জনী উঁচু করে বলল, মুখের জবান খুবই সাবধানে ব্যবহার করো। একদম সাবধান। বাজে কথা বলার জন্য এখানে আসিনি। বাবার টাকায় অন্ন ধ্বংস করে যাচ্ছ, আর সেখানে তুমি আমাকে ধমকাচ্ছ। আমার কি সমস্যা? ফটাফট বলো, হাতে থাকা ওই পাউডারগুলো কি? কেন তুমি ভুকা কুকুরের মতো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছ? ফিমা ভয়ে ও কুণ্ঠায় জড়সড় মুখ করে বিছানার ওপরেই পেছাতে শুরু করলো। পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে গেলে আবারও ধমকে উঠল ফিহা, তুমি আমার কাছে বলবে নাকি না? ধমকানিটা উচ্চস্বরে না হলেও কণ্ঠের তেজবর্ধক বারুদটুকু ঝলসে উঠেছে ওর। শান্ত দীঘল মায়া ভরা চোখ দুটোতে অগ্নিকুণ্ঠের নজর। ফিমা ঢোক গেলে ভয় জানানো মুখে থতমত সুরে বলে, কোকেন। দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল ফিহা। চোখ দুটো বিমূঢ়। হাতের মুঠি শক্তভাবে পাকিয়ে হিংস্র একটা রূপ নিয়ে তাকিয়ে আছে সামনে। সামনে থাকা ফিমা রক্ত ছলকে ওঠা কাঁপুনি দিয়ে হাতে অবশিষ্ট গুঁড়াটুকু ফস করে ছেড়ে দিয়েছে। পায়ের কাছে ব্যাপক দামি পাউডারটুকু বালির মতো পড়লেও তা দেখে ফিহার ভেতরে কোনো বিকার বোধ নেই। আবেগশূন্য রোবটের মতো কঠোর হতে হতে চিৎকার করে উঠল, মুখে ওই বিষ তোলার চাইতে তোমার মরে যাওয়া উচিত। তুমি কি করেছো আপু? কি করেছো এসব? নিজেকে তুমি মৃত্যুর মুখে এভাবে ফেলে দিচ্ছ? আপু জানো না তোমার পেছনে বাবা কতখানি কষ্ট করেছে? ফিমা আপু, তুমি তুমি দাঁত চিবিয়ে কথাগুলো বলতে গিয়ে অশ্রু আটকে যায় ওর। ফ্লোর থেকে ধপ করে উঠে দাঁড়িয়ে দরজাটা তখনই খুলে বেরিয়ে গেছে। জামাই হাতার চোখ মুছতে মুছতে রাগে ফুঁসে ওঠা ফিহা সরাসরি বাবার রুমে পা ছোটালে পেছন থেকে ফিমা উন্মাদের মতো ডাকতে ডাকতে থামাতে চাইল, কিন্তু তার আগেই ফিহা নিয়াজের রুমের দরজায় ধামধাম আঘাত করে বলল, বাবা এখনই তুমি বাইরে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। রুমের দরজা খুলে নিয়াজ আশ্চর্য সুরে বললেন, ঘুমাসনি মা? চেঁচামেচি করছিস কেন? তুমি আগে বাইরে আসো, আমার জরুরি কথা আছে। আমি চাই এখনই তুমি এই ঘটনার একটা বিহিত করবে। আসো। কিসের বিহিত? কিসের ঘটনা? বাবা তুমি বাইরে আসো প্লিজ, অনুরোধ করছি। মুখে বিস্মিত ভাব নিয়ে নিয়াজ বাইরে বেরোলে পেছন থেকে মাথায় হাত কোপা পাকিয়ে বেরোলেন নাজনীন। রাত 10টার দিকে হঠাৎ কিসের জরুরি তলব পড়ল তিনি ও নিয়াজ কিছুই বুঝতে পারলেন না। ফিহার পিছু পিছু অপরাধী ফিমা মাথা নত করে বুকের সঙ্গে থুতনি ঠেকিয়ে রেখেছে। ফিহা দুজনের সামনেই আজ ফিমার সমস্ত কুকীর্তি, বাজে ইতিহাস এবং একটু আগে যে নেশাদ্রব্য সেবন করছিল সেটাও স্পষ্ট সুরে জানিয়ে দেয়। নিজের বিবেকের জায়গা থেকে বারবার বহুবার অসংখ্যবার অগণিতবার সাবধান করে এসেছে, সেখানে লাভে লাভ কোনোটাই হয়নি। বরং আজ মনে হচ্ছে শুরুতেই যদি সাবধান না করে অন্য 10টা কুটনি শ্রেণীর সহদরসুলভ আচরণ করত, বলে দিত সব বাবা মাকে, তবে আজ বোধহয় এই দিনটা দেখতে হতো না।
এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।